আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আজকে যে ক্লাসটা হবে পদার্থবিজ্ঞান বিভাগের, সেই ক্লাসটা আমি এখানে নিব আর কি, অংশগ্রহণ করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তা আসলে এই দেশের দুর্যোগ মুহূর্তে ভালো থাকাটা অনেক কঠিন কাজ। তারপরে আমাদের স্বাভাবিক কাজকর্মগুলো চালিয়ে যেতে হবে। সেই জন্য আমরা একটা বিকল্প ব্যবস্থার মাধ্যমে আজকে তোমাদের এই ক্লাসটা শুরু করছি, অর্থাৎ ফেসবুক লাইভে ক্লাসটা আমরা নিব। তা আমি আর অন্য কিছু না বলে আমার ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তোমাদের যে চ্যাপ্টারটা আমি পড়াইতাম সেটাকে মনে আছে? অধ্যায় 8 পড়াইতাম আমি, দ্বিতীয় ভর্তির অধ্যায় 8 আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। আমি আর সেটা লিখতেছি না। অধ্যায়ের নাম ছিল কি? আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এই অধ্যায়ের আমি শেষ অংশটুকু পড়াইতেছিলাম। মানে দুইটা অংশ ছিল। প্রথম অংশ আমাদের অন্য সহকর্মীরা পড়াইছে, অন্য শিক্ষকরা পড়াইছে, আর আমি পড়াইতেছিলাম হলো দ্বিতীয় অংশটুকু। এবং দ্বিতীয় অংশের অনেক দিন আমি পড়াই ফেলছি ক্লাসে তোমাদের। তো এগুলো আমি প্রথম থেকে একটু আমি যা পড়াইছি এগুলো কিছু বিষয় আমাদের এখন আবার সামনে ক্লাসগুলোতেও লাগবে। তো এগুলো একটু আমি পুনরালোচনা করতে চাই, একটু দেখাতে চাই তোমাদের মনে আছে কিনা এই বিষয়গুলো। ঠিক আছে, এই বিষয়গুলো মনে আছে কিনা। আমরা পড়ছিলাম কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা বা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব যখন পড়ছিলাম, সেই বিষয়গুলো একটু জানাই তোমাদেরকে। বলছিলাম যে কোনো ফোটনের কম্পাঙ্ক যদি নিউ হয়, তাহলে সেই ফোটনের শক্তি হবে কত? E সমান h নিউ। মনে আছে কিনা তোমাদের? কোনো ফোটনের কম্পাঙ্ক নিউ হলে সেই ফোটনের শক্তি হবে E সমান h নিউ। তাহলে এখানে E কি? ফোটনের শক্তি। ফোটনের শক্তি। আর নিউ কি? ফোটনের কম্পাঙ্ক। কম্পাঙ্ক। h এর নাম কি এখানে? প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক। তোমাদের নিশ্চয় মনে আছে এই বিষয়গুলো, যেখানে E সমান h নিউ। যে কোনো ফোটনের যদি কম্পাঙ্ক হয় নিউ, তাহলে সেই ফোটনের শক্তি হবে E সমান h নিউ। এখানে আমি আরেকটা বিষয় বলছিলাম তোমাদের, যে ওই ফোটনের যদি তরঙ্গ দৈর্ঘ্য হয় ল্যামডা, তাহলে ল্যামডা কি? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা যদি হয় তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ফোটনের শক্তি হবে কত বলছিলাম? E সমান hc ডিভাইড বাই ল্যামডা। মনে আছে কিনা বিষয়টা? যে আমি যখন ফোটন কণিকার বৈশিষ্ট্য করেছি তখন এই কথাগুলো আমি বলছি, যে কোনো ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে সেই ফোটনের শক্তি হবে কত? E সমান hc ডিভাইড বাই ল্যামডা। এই একটা বিষয়। এখানে c কি? c হলো শূন্য মাধ্যমে আলোর বেগ। এগুলোর মান আমাদের জানা থাকবে সবসময়, মানগুলো আমি বলে দিয়েছি। E সমান hc ডিভাইড বাই ল্যামডা। এই একটা বিষয়। আরেকটা বিষয়, আপেক্ষিক তত্ত্ব তোমাদের শুরু করছে অন্য শিক্ষকরা প্রথম দিকে। এখানে আমি একটু তারপরে বলছিও তোমাদেরকে, যেখানে এই আপেক্ষিক তত্ত্ব অনুসারে আবার কোনো ফোটনের ভরবেগ, ফোটনের ভরবেগ, ফোটনের ভরবেগ P সমান E ডিভাইড বাই C। এটাও আমি ফোটন কণিকার বৈশিষ্ট্য বলছিলাম, কেন P সমান E বাই C। তাহলে ফোটনের ভরবেগ কত? P সমান E বাই C। অর্থাৎ E সমান কত জানি আমরা? h নিউ ডিভাইড বাই C। তাহলে E এর জায়গায় আমরা কি লিখছি? শুধু h নিউ লিখছি আমরা শুধু। তাহলে এটা একটা বিষয় আমাদের। তো ফোটনের ভরবেগ হবে P সমান E বাই C অথবা h নিউ বাই C। এই প্রত্যেকটা সূত্রই কিন্তু আমাদের, আমি এখন যে টপিকটা পড়াবো সামনে, সেটার কাজে লাগবে। E সমান hc বাই ল্যামডা, E সমান h নিউ, এই বিষয়গুলো কাজে লাগবে। আপেক্ষিক তত্ত্বের আরেকটা কথা আমি একটু বলি তোমাদেরকে, না বললে আমার সেই টপিকগুলোতে লাগবে এখানে। তোমরা এগুলো অবশ্যই লিখে নেবা। P সমান E বাই C সমান h নিউ ডিভাইড বাই C। আপেক্ষিক তত্ত্ব থেকে আরেকটা বিষয় আমাদের লাগবে, সেটা তোমাদের হয়তো আমাদের সারা ওই পর্যন্ত পড়ায় আসতে পারে নাই, তবুও আমাদের যেহেতু লাগবে সামনে টপিকসে, আমি একটু পড়ায় যাই তোমাদেরকে। যে কোনো বস্তুর যদি স্থির ভর হয় m নট,
যে আমরা জানি যে আপেক্ষিক তত্ত্ব অনুসারে কি হয়, যে কোনো বস্তুর যদি গতিশীল থাকে তাহলে তার ভরের পরিবর্তন হয়, অর্থাৎ তার ভর কি হয়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়। সেই বিষয়ে আমি শুধু সূত্রটা এখানে লিখবো। এম নট কি স্থির অবস্থার ভর, আর যদি এই এম নট স্থির ভর সম্পন্ন, এটা স্থির ভর, কোনো বস্তু কণার স্থির ভর, এই এম নট হচ্ছে বস্তু কণার স্থির ভর, তাহলে এম নট স্থির ভর সম্পন্ন কোনো কণা যদি বি বেগে গতিশীল থাকে, বি হলো কি বস্তু কণার বেগ, এবং এই ভি বেগে যখন গতিশীল থাকে তখন যদি তার ভর হয় এম, তাহলে এম কোন অবস্থার ভর, চলমান অবস্থায় ভর বা গতিশীল অবস্থায় ভর, চলমান বা গতিশীল অবস্থায় ভর। তার মানে এম নট স্থির ভর সম্পন্ন কোনো কণা ভি বেগে যদি গতিশীল থাকে, তাহলে সেই গতিশীল অবস্থায় তার ভর যদি হয় এম, তাহলে এই এম এবং এম নটের মধ্যে সম্পর্কটা হলো এম সমান এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র আমাদের আপেক্ষিক তত্ত্বের। তাহলে আপেক্ষিক তত্ত্ব অনুসারে আমরা এই সূত্রটা লিখতে পারি, আমরা কি এম ইজ ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন তোমরা একটু খেয়াল করো, তাহলে এখানে এম কি, যখন বস্তুটা ভিবেগে গতিশীল থাকবে, এই ভিবেগে গতিশীল অবস্থায় তার ভর হবে এম। এম নটটা কি তার স্থির অবস্থার ভর, কোনো কণা যখন স্থির থাকে তখন সেই অবস্থায় তার ভর হলো এম নট। এখানে ভি কি, এই বস্তুর বেগ হলো ভি, বস্তু কণাটির বেগ। এখানেও সি কি, আলোর বেগ। আমি তোমাদের আগে বলছি, যেখানে সি দেখবো সেখানে কি বলবো আমরা, সি হচ্ছে কি আলোর বেগ, এখানে সি হচ্ছে আলোর বেগ। এইগুলো তোমরা আপেক্ষিক তত্ত্বে যখন এই অ্যাপ্লিকেশন যখন দেখবা, তখন এগুলো আরো ডিটেলস কিভাবে আসছে, সূত্রটা কেন হয়েছে, এগুলো ওইখানে পড়ানো হবে তোমাদেরকে। এখন আমি এই টপিকগুলোর উপর ভিত্তি করে আমাদের এগুলো লাগবে বিধায় আমি একটু আগে দেখে নিলাম। আমি আমাদের আজকের যে টপিকসটা, আমাদের আজকে যে টপিকসটা আমি তোমাদেরকে পড়াতে যাচ্ছি, সেই টপিকসের নাম হলো ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বা ডি ব্রগলি তরঙ্গ। আমরা যদি বলি ডি ব্রগলি তরঙ্গ, আমাদের আজকের টপিকসের নাম হলো কি ডি ব্রগলি তরঙ্গ। দেখো, ডি ব্রগলি তরঙ্গের কথা বলতে গেলেও আমাদের ফিজিক্সের কিছু হিস্টোরিক্যাল বিষয় চলে আসে এখানে, আমাদের এগুলো বলতে এখানে আমাদের। দেখো, ইতিপূর্বে যখন প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব যখন তোমাদেরকে আমি পড়াইছি, আমি তখন বলছিলাম যে এই আলোর ক্ষেত্রে কি আছে, আলোর কি আছে, কণা ধর্ম আছে, অর্থাৎ আলোর কি কণার মতো আচরণ করে। কিরকম, যেমন ফটোতড়িৎক্রিয়া তোমাদের পড়াইছি আমি, ফটোতড়িৎক্রিয়া বলছিলাম যে সেখানে কি আলো পড়া মানে কি পড়া, একজাক ফুটন কণিকা পড়া। আবার ইতিপূর্বে তোমরা পড়ছো, অপটিক্সে পড়ছো, যেমিতে কি ভৌত আলোক বিজ্ঞানে, যে আলোর কি কি ধর্ম আছে। আলোর আছে ব্যতিচার, কি হতে পারে, অপবর্তন, তারপরে কি আছে সমবর্তন। এই যে আলোর ক্ষেত্রে ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এই ঘটনাগুলো আলোর কোন ধর্মকে প্রকাশ করে তোমরা নিশ্চয়ই জানো। এটা এগুলো আলোর তরঙ্গ ধর্মকে প্রকাশ করে। এগুলো হলো কি আলোর তরঙ্গ ধর্ম। তাহলে ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এই ঘটনাগুলো কি করে, আলোর তরঙ্গ ধর্মকে প্রকাশ করে। এখন আমরা আবার বলছি, আমি তোমাদেরকে এই চ্যাপ্টারে পড়াইছি, আধুনিক পদার্থবিজ্ঞানে পড়াইছি, ফটোতড়িৎক্রিয়া বা আলোক তড়িৎক্রিয়া। ফটোতড়িৎক্রিয়া বা আলোক তড়িৎক্রিয়া, এটা আলো কোন ধর্মকে প্রকাশ করে, এটা আলোর কণা ধর্মকে প্রকাশ করে। যে আলো কি করে, কণার মতো আচরণ করে, যে আলো কণার মতো আচরণ করে। তাহলে এখান থেকে আমরা কি দেখতেছি, যে এই যে আলোক শক্তি, তাহলে কি আছে শক্তি, তাহলে এখানে আলোক শক্তি দুই ধরনের ধর্মে আছে। কখনো সে তরঙ্গের মতো আচরণ করে, কখনো সে কি করে, কণার মতো আচরণ করে। এটাকে বলা হয় কণা তরঙ্গ দ্বৈত রূপ বলা হয় এটাকে, এই বিষয়টাকে কণা তরঙ্গ দ্বৈত রূপ। আমি তোমাদেরকে যখন ফোটন কণিকার বৈশিষ্ট্য যখন পড়াইছি, তখন এই কথাগুলো আমি বলছিও আমি, যে কি আছে, কণা তরঙ্গ দ্বৈত রূপ আছে। তার মানে কি, আলো কখনো তরঙ্গের মতো আচরণ করে, কখনো কণার মতো আচরণ করে। এইগুলো আমাদের আগেই হয়ে গেছে।
এখন এর উপরে ভিত্তি করে এই ডি ব্রগলি 1924 সালে তিনি নতুন একটা প্রস্তাব দ্বারা করান, নতুন একটা মতবাদ দ্বারা করান সে, ঠিক আছে, কি যে এই যে আলোক শক্তি দুই ধরনের ধর্ম আছে, একটা কণা ধর্ম, একটা তরঙ্গ ধর্ম, উনি এটার উপর ভিত্তি করে বললেন যে তাহলে এই যে পদার্থ বা কণা, এই কণারও তাহলে দুই ধরনের ধর্ম আছে। কি ধর্ম আছে? আর একটা যে কণারও কি আছে? তরঙ্গ ধর্ম আছে। উনি মূলত এই কথাটুকুই বললেন, এটাই ছিল তার মতবাদের মূল কথাটা ছিল এটা। যেহেতু তরঙ্গের কণা ধর্ম আছে, উনি এসে কি বলেন, তাহলে কণারও কি আছে? তরঙ্গ ধর্ম আছে। ডি ব্রগলি মূলত এই প্রস্তাবটাই করেন। উনি বললেন কি যে প্রত্যেকটা চলমান বস্তু কণার সাথে একটা তরঙ্গ যুক্ত আছে। তাহলে আমরা নিশ্চয় বুঝতে পারছি কথাটা, যে আমাদের এই তরঙ্গের যেরকম দুই ধরনের ধর্ম আছে, তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম, ডি ব্রগলি শুধু এই কথাটাই বললেন যে প্রকৃতি সবকিছুই কি করে? প্রতিসাম্য পছন্দ করে। তাহলে তরঙ্গে যদি কণা ধর্ম থেকে থাকে, তাহলে কি থাকবে? কণারও কি থাকবে? তরঙ্গ ধর্ম থাকবে। উনি এটার উপর ভিত্তি করে বললেন যে প্রত্যেকটি চলমান বস্তু কণার সাথে একটি তরঙ্গ যুক্ত থাকে। ওনার মূল প্রস্তাবনা ছিল এটা। কি ছিল? যে প্রত্যেকটা চলমান বস্তু কণার সাথে কি থাকবে? একটা তরঙ্গ যুক্ত থাকবে। তার মানে কি? কণার তরঙ্গ ধর্ম থাকবে। এই তরঙ্গটাকেই বলা হয় কি? ডি ব্রগলি তরঙ্গ। তাহলে আমরা কি বলতে পারি ডেফিনেশনটা? যে প্রত্যেকটি চলমান বস্তু কণার সাথে একটি তরঙ্গ যুক্ত থাকে। কথা বুঝতে পারছো? সংজ্ঞা সব বই দেওয়া আছে, বই থেকে তোমরা এগুলো লিখে নিতে পারবা। অবশ্যই বই পড়তে হবে, বই পড়ার কোনো বিকল্প নাই, আমি আগেও বলছি তোমাদেরকে। তাহলে আমাদের ডি ব্রগলি তরঙ্গের মূল ডেফিনেশনটা হলো কি? প্রত্যেকটি চলমান বস্তু কণার সাথে একটি তরঙ্গ যুক্ত থাকে। এই তরঙ্গটাকে তার নাম অনুসারে এটাকে বলা হয় কি? ডি ব্রগলি তরঙ্গ বলা হয়। তার নাম অনুসারে তরঙ্গটাকে বলা হবে কি? ডি ব্রগলি তরঙ্গ। এটাকে অনেক সময় বলা হয় বস্তু তরঙ্গ বলা হয়, ইংরেজিতে বলা হয় ম্যাটার ওয়েভ। ম্যাটার ওয়েভ। তাহলে আমরা ডি ব্রগলি তরঙ্গের জাস্ট হিস্ট্রিক্যাল কিভাবে আসছে, মানে কিভাবে প্রস্তাব দিয়েছে সেই বিষয়টি দেখালাম আমরা। যে আলোর যেহেতু কণা এবং তরঙ্গ ধর্ম আছে, তাহলে কণারও কি আছে? তরঙ্গ ধর্ম আছে। এটাকে ডি ব্রগলি তার প্রস্তাব আকারে নিয়ে আসছে। তাহলে আমি আবারও বলতেছি, প্রত্যেকটি চলমান বস্তু কণার সাথে একটি তরঙ্গ যুক্ত থাকে। আর এই তরঙ্গটাকে বলা হবে কি? ডি ব্রগলি তরঙ্গ, অথবা বস্তু তরঙ্গ, অথবা ইংরেজিতে বলছি আমরা কি? ম্যাটার ওয়েভ। আর আমরা জানি যখনই কোনো তরঙ্গের কথা বলি আমরা, তখন আরো শব্দ আমাদের কি চলে আসে? তরঙ্গ দৈর্ঘ্য চলে আসে। তরঙ্গের সাথে কি একটা ধর্ম আছে? তরঙ্গ দৈর্ঘ্য। তখন সেই তরঙ্গ দৈর্ঘ্যটাকেও তার নাম অনুসারে বলা হয় ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। তাহলে ডি ব্রগলি তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য, সেটাকে বলা হবে কি? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বলা হবে। ঠিক আছে? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বলা হবে। এখন আমরা এই ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালাটা নির্ণয় করব। আমরা এই ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালাটা আমরা এখানে আমরা দেখাবো। আধুনিক পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা বিষয় আসলে খুবই চমৎকার এবং খুব মজার, তোমরা বুঝতে পারছো। এই যে ডি ব্রগলি তরঙ্গের যে প্রস্তাবটা দিলেন উনি, তাহলে কি মানুষ সেটা এমনি এমনি মেনে নিছে? না। আমরা জানি যে বিজ্ঞানের প্রত্যেকটা বিষয় কি হয়? পরীক্ষার প্রমাণ হতে হয়। প্রমাণ হলে না এটা আমাদের কি এই সবার দৃষ্টিগোচর আছে বা সবাই আমরা মেনে নিই। দেখো, এই যে ডি ব্রগলি যখন এই প্রস্তাবটা দিলেন যে প্রত্যেকটা চলমান বস্তু কণার সাথে কি আছে? একটা তরঙ্গ যুক্ত আছে। এটা প্রমাণ করছিল ডেভিসন এবং জার্মান নামক দুজন সায়েন্টিস্ট, দুজন আমেরিকান বিজ্ঞানী। তারা এই ইলেকট্রন অপবর্তন পরীক্ষা, এগুলো একটু বইয়ে পড়বা তোমরা, দেখবা। আমি একটু ভাগে বলে যাচ্ছি যে ডেভিসন এবং জার্মান নামক দুজন সায়েন্টিস্ট, তারা ইলেকট্রন অপবর্তন পরীক্ষার সাহায্যে এই ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যের কি তরঙ্গ ধর্মের বিষয়টা প্রমাণ করছেন। ইলেকট্রন আমরা কি জানি? ইলেকট্রন একটা মৌলিক কণিকা জানি আমরা। তাহলে ইলেকট্রন কণা, কিন্তু তার কি আছে? আমরা বলছিলাম অপবর্তন ধর্ম আছে। এর মাধ্যমে তারা প্রমাণ করছে। শুধু তারা দুইজনই না, এর পরবর্তীকালে জিপি থমসন, তার আগের দুজনকে আমরা বলছিলাম ডেভিসন আর একজন হলো জার্মান। এগুলো আমেরিকান বিজ্ঞানী দুজনই। এরা দুজনে ইলেকট্রন অপবর্তন পরীক্ষা করছে, এবং পরবর্তীকালে জিপি থমসন নামক আরেকজন সায়েন্টিস্ট, উনিও পরীক্ষাগতভাবে এই ইলেকট্রনের
যে তরঙ্গ ধর্ম আছে সেটা প্রমাণ করছে এবং পরবর্তীকালে এই দুই গ্রুপে মিলে তারা নোবেল পুরস্কারও পাইছে এটার উপর ভিত্তি করে, নোবেল পুরস্কারও পাইছে এটার উপর ভিত্তি করে। তাহলে এগুলো পরীক্ষালব্ধ ফলাফল ফিজিক্সের, পদার্থবিজ্ঞানের এগুলো পরীক্ষালব্ধ ফলাফল। তাহলে আমি যেটা বলছিলাম যে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা নির্ণয় করবো আমরা। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা আমরা নির্ণয় করে দেখি। তাহলে আমি একটু আগে যেগুলো পড়েছি এগুলো আবার লিখতে হবে। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আমরা কি জানি যে কোন ফোটনের যদি কম্পাঙ্ক হয় নিউ, তাহলে সেই ফোটনের শক্তি হবে কত? ই সমান এইচ নিউ হবে। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে কোন ফোটনের কম্পাঙ্ক নিউ হলে সেই ফোটনের শক্তি হবে ই সমান এইচ নিউ। আবার আমি একটু বলছিলাম যে আপেক্ষিক তত্ত্ব অনুসারে এটা কার, এগুলো কিন্তু ফোটনের শক্তি, এগুলো একটু খেয়াল করতে হবে। এটা হলো ফোটনের শক্তি, যে ফোটনের শক্তি সমান এইচ নিউ। আবার আপেক্ষিক তত্ত্ব অনুসারে কি বলছিলাম যে পি সমান ই বাই সি, একটা কথা বলছিলাম। তাহলে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে ই সমান এইচ নিউ, আর আপেক্ষিক তত্ত্ব অনুসারে আমরা কি বলছি পি ইজ ইকুয়াল টু ই বাই সি। তার মানে কোন ফোটনের ভরবেগ পি সমান ফোটনের শক্তি ডিভাইড বাই কি ফোটনের বেগ। তাহলে এই দুইটা বিষয় ফোটনের, কিন্তু একটা হলো ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আর একটা হলো কি আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে। এখন দেখো তাহলে আমরা কি লিখতে পারি, পি সমান ই এর জায়গায় কত লিখতে পারি আমরা এইচ নিউ বাই সি। এখন তোমরা এই সাধারণ তরঙ্গ চ্যাপ্টার পড়ছো ভি সমান এফ ল্যামডা, আমার মনে সবারই মনে থাকার কথা, ভি সমান এফ ল্যামডা। তার মানে কি তরঙ্গের বেগ ভি সমান কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। এখানে শুধু আমরা বলবো ফোটনের বেগ সি সমান নিউ ল্যামডা। তার মানে সাধারণ তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ককে আমরা এফ দ্বারা লিখি, আর এই ফোটনের ক্ষেত্রে কম্পাঙ্ককে আমরা কি দ্বারা লিখি, নিউ দ্বারা লিখি আমরা। তাহলে সি এর জায়গায় কত বসাবো আমরা, নিউ ল্যামডা বসাবো, এইচ নিউ ডিভাইড বাই নিউ ল্যামডা। আমার মনে সবাই বুঝতে পারছো, বি সমান এফ ল্যামডা সবাই জানি, তাহলে সি সমান নিউ ল্যামডা। এখানে ছিল তরঙ্গের ক্ষেত্রে আমাদের যখন সব তরঙ্গের বেলা পড়ছে এগুলো, আর যা শুধু এখানে আমরা কি ফোটনের ক্ষেত্রে বলছি আমরা কি ফোটনের বেগ সি সমান ফোটনের কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। আমি নিজেও পড়াইছি তোমাদেরকে ক্লাসে যখন প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব পড়াইছি। তাহলে এখানে নিউ নিউ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পি কি থাকবে এইচ বাই ল্যামডা। তাহলে আমরা যে ডেরিভেশনটা করলাম এটা কার জন্য করলাম, আমরা পুরো বিষয়টা করছি হলো ফোটনের জন্য করছি আমরা। তাহলে ল্যামডা সমান কত লিখবো আমরা, এইচ বাই পি, ল্যামডা সমান এইচ বাই পি। দেখো এই যে একটা গুরুত্বপূর্ণ সমীকরণ, ল্যামডা সমান এইচ বাই পি। ল্যামডা নির্দেশ করে তরঙ্গ দৈর্ঘ্যকে, পি নির্দেশ করে কি ভরবেগকে নির্দেশ করে। তার মানে কোন ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান প্লাঙ্কের ধ্রুবক এইচ ডিভাইড বাই কি আমাদের ওই ফোটনের ভরবেগ। তাহলে দেখো পুরো বিষয়টা আমরা আলোচনা করলাম ফোটনের জন্য। তাহলে ডি ব্রগলি এসে শুধু কি বলছে, তার দেখো তার মতবাদটা কি, তার মতবাদটা হলো যে এইচ যে সমীকরণটা আছে ল্যামডা সমান এইচ বাই পি, এই সমীকরণটা যেরকম ফোটনের ক্ষেত্রে খাটে, উনি বললো যে এই সূত্রটা কণার বেলায়ও প্রযোজ্য। তাহলে কথাটা বুঝতে পারছি যে তাহলে সব কিছু কি ওই একটা বিষয় থেকে আসছে, যেহেতু ফোটনের আছে কি তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম, তাহলে উনি এসে বলতেছে কি কণারও কি আছে তরঙ্গ ধর্ম আছে। এবং এই সামঞ্জস্যতা থেকে তিনি কি বলছে যে ল্যামডা সমান এইচ বাই পি, এই সমীকরণ যদি ফোটনের জন্য যদি প্রযোজ্য হয় তাহলে এটা কি হবে, যে কোনো গতিশীল বা চলমান কণার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে আমরা বলতে পারি যে যে কোনো চলমান বস্তু কণার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান এইচ বাই পি লিখতে পারি আমরা। তাহলে আমরা লিখি এই কথাটা, তাহলে আগে লিখছিলাম কি ফোটনের জন্য ল্যামডা সমান এইচ বাই পি লিখছিলাম। তাহলে এই ডি ব্রগলির মতবাদ অনুসারে আমরা কি বলবো যে যে কোনো চলমান বস্তু কণার ক্ষেত্রেও এই সূত্রটা কি প্রযোজ্য হবে, চলমান বস্তু কণার ক্ষেত্রে এই ল্যামডা সমান এইচ বাই পি লেখা যাবে, এইচ বাই পি লেখা যাবে। তাহলে ল্যামডা সমান এইচ বাই পি যেরকম ফোটনের ক্ষেত্রে প্রযোজ্য,
ঠিক সেরকম কি যে কোনো চলমান বস্তু কণার ক্ষেত্রে প্রযোজ্য। আর তখন এই ল্যামডাটাকে বলা হবে কি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বলা হবে। তার এখানে ছিল ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, কিন্তু যখন আমি এই বিষয়টা আমি আলোচনা করবো ডি ব্রগলি তরঙ্গের বেলায়, তার কোনো চলমান বস্তু কণার বেলায়, তখন এই ল্যামডার নাম হয়ে যাবে কি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার সমান আমরা কত লিখবো h/p। তাহলে h হলো প্লাঙ্কের ধ্রুবক, তাহলে p কি হবে তাহলে আমাদের সেই চলমান বস্তু কণার ভরবেগ হবে। তাহলে p হবে কি সেই চলমান বস্তু কণার ভরবেগ। তাহলে ল্যামডা হলো চলমান বস্তু কণার তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ কি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, আর p হলো কি চলমান বস্তু কণার ভরবেগ, চলমান বস্তু কণার ভরবেগ। এখন এই ভরবেগের রাশিমালা নিয়ে আমরা একটু কথা বলি। আমি শুরুতেই তোমাদেরকে বলছিলাম যে যখন কোনো বস্তু গতিশীল থাকে তখন তার কি হয় ভরের পরিবর্তন হয়। তাহলে আমরা বললাম যে কোনো বস্তু কণা ভিবেগে চলমান আছে, এবং সে যখন ভিবেগে চলমান আছে তখন তার ভর হলো m। তাহলে তখন তার ভরবেগ কত লিখবো আমরা p সমান mv লিখবো। কথা বলতে পারছি আমি আবার বলছি যে ভিবেগে চলমান কোনো বস্তু কণার ভর m হলে, দেখো এই যে m যখন বলবো আমরা সারা জীবন শিখে আসছি m দেখলে কি মনে করি ভর, কিন্তু যখন আমি আধুনিক পদার্থবিজ্ঞান পড়ব তখন m ভর কিন্তু কোন অবস্থার ভর তোমাকে এটা কিন্তু স্পেসিফাই করতে হবে। এটা অবশ্যই আমাদেরকে কি করতে হবে, এটাকে স্পেসিফাই করতে হবে। শিক্ষার্থীদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। m হচ্ছে কি এখানে তাহলে এই ভিবেগে চলমান অবস্থায় কোন কণার ভর, m হচ্ছে ভিবেগে চলমান অবস্থায় কোন কণার ভর, সরি m হচ্ছে ভিবেগে চলমান অবস্থায় কোন কণার ভর। তাহলে ভিবেগে চলমান অবস্থায় কোন কণার ভরবেগ p সমান mv। তাহলে আমরা ল্যামডা কত লিখব h/mv। তাহলে যখন কোন বস্তু কণা ভিবেগে গতিশীল থাকবে তখন তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান h/mv লিখব। তাহলে m কোন অবস্থার ভর, m অবশ্যই এই ভিবেগে গতিশীল অবস্থার ভর। এখন এই ভিবেগে গতিশীল অবস্থার ভর m কে আমরা কি লিখতে পারি, দেখো একটু আগে আমি তোমাদের ক্লাসের শুরুতে আমি বলছি যে এই বিষয়গুলো আমাদের লাগবে, যে এই ভিবেগে চলমান কোন বস্তুর ভর m হলে m সংখ্যা জানি আমরা m0/√1 - b²/c²। আজকে ক্লাসের শুরুতে আমি কথা বলছিলাম যে কোন বস্তু কণা যদি ভিবেগে গতিশীল থাকে তার যদি ভর হয় m, তার স্থির অবস্থার ভর m0 এর সাথে m এর সম্পর্ক হবে এরকম যে m = m0/√1 - b²/c²। আমি তোমাদেরকে আবারও মনে করাই দেই, m হচ্ছে ভিবেগে চলমান অবস্থায় ভর, m0 কি স্থির অবস্থার ভর, কোন বস্তু কণার স্থির অবস্থার ভর। b কে এখানে ওই বস্তু কণার যে বেগ গতিশীল সেই বেগ হলো b। c কে এখানে আমাদের শূন্য মাধ্যমে আলোর বেগ, তার আলোর বেগ হলো c। তার m এর এই মানটা যদি আমি সমীকরণে বসাই তাহলে দেখো কি আসবে h/mv। তাহলে m কত লিখবো আমরা m0/√1 - b²/c² ইনটু v। তাই লিখবো না আমরা, দেখো শুধু m এর জায়গায় আমি এই সূত্রটুকু শুধু বসাই দিয়েছি আমরা। তাহলে আমাদের এই ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের ফাইনাল যে রূপটা আমাদের কি দাঁড়ায় দেখো এখানে খেয়াল করো। তাহলে আমরা লিখতে পারি কি ল্যামডা সমান h √1 - b²/c² /m0v। আমরা এই সমীকরণটাকে এখানে লিখতে পারি আমরা। তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের ফাইনাল সমীকরণ হলো কি ল্যামডা সমান h √1 - b²/c² /m0v। তো অনেক সময় দেখবা যে ল্যামডা সমান h/mv, এই সূত্রটারও বেশ ব্যবহার আছে। যখন ভিবেগের চলমান অবস্থায় কোনো বস্তু কণার ভর সরাসরি দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটাই বসাতে পারবো আমরা, আদারওয়াইজ আমাদেরকে এই সমীকরণটাই ব্যবহার করা উচিত। এখন তারপর আরেকটা কথা আমাদের এখানে বলতেই হয় যে এই বি এর মানের উপর ডিপেন্ড করবে যে কোন সূত্রটা ব্যবহার করবো আমরা। দেখো এখানে আমাদের যদি এই বি এর মান যদি খুব কম হয়, বি যদি সি এর চেয়ে অনেক অনেক ছোট হয়, তার মানে কি কোনো বস্তু কণার বেগ যদি খুব কম থাকে তাহলে সেক্ষেত্রে
এই ল্যামডা কত লিখতে পারি আমরা? বি এর মান যখন সি এর তুলনায় খুব কম হবে তখন বি বাই সি এমনি কি ছোট হয়ে যাবে, তাহলে বি স্কয়ার বাই সি স্কয়ার সেটা কি হয়ে যাবে? আরো অনেক ছোট হয়ে যাবে। তার মানে কি বলবো আমরা? সেটা টেন্ডস টু 0 হয়ে যাবে। তাহলে তখন কত লিখবো আমরা? এইচ বাই এম নট বি লিখবো আমরা। তার মানে যখন কোনো বস্তু কণার বেগ যখন আলোর বেগের সাথে কি হবে তুলনায় কি হবে? অনেক অনেক ছোট হবে, তখন ছোট হবে কি আমাদের ল্যামডা সমান এইচ বাই এম নট বি হবে আমাদের। দেখো তাহলে আমাদের কাছে যখনই কোনো বস্তু গতিশীল থাকে বা চলমান থাকে তখন তার কি আছে? তার তরঙ্গ ধর্ম আছে, তার কি আছে? তার তরঙ্গ দৈর্ঘ্য আছে। তাহলে যেরকম একটা ইলেকট্রন যখন গতিশীল থাকে তার যেরকম তরঙ্গ দৈর্ঘ্য আছে, তাহলে রাস্তায় যখন একটা গাড়ি গতিশীল থাকে তারও কিন্তু কি আছে? তরঙ্গ ধর্ম আছে। তার মানে কি তার জন্য কি পাওয়া যাবে? তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে তুমি কি দেখতে পাও যে গাড়ি যখন রাস্তা দিয়ে চলে তখন সে তরঙ্গ আকারে যাচ্ছে, দেখা যায়? তাহলে আমরা কোন জগতে দেখবো সেই জগৎটার উপরে ডিপেন্ড করতে হবে আমাদেরকে। তাহলে কি এই সাধারণ যে গাড়ি আছে এই গাড়ির বেগ কি থাকে? খুব কম থাকে। আবার এইচ এর মানও কি খুব কম, যার জন্য ল্যামডা মান কি হয়? খুব কম হয়। ফলে তার তরঙ্গ আমরা কি আমরা বুঝতে পারি না আমরা। কি যদি আমরা মাইক্রোস্কোপিক জগতে চলে যাই, যদি সেই অনুবীক্ষণিক জগতে যদি চলে যাই আমরা, যেমন ইলেকট্রনের কথা যদি আমরা বলি, তখন কিন্তু সেই ধর্মটা কি হয়? স্পষ্টভাবেই প্রকাশ পায়, তখন দেখাও যায়। ঠিক আছে? তখন আমরা সেটা ওই মাইক্রোস্কোপিকেরই সেই বিষয়টা বুঝতেও পারি আমরা, তখন সেটা গ্রহণযোগ্য হয় আমাদের। এই হলো আমাদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালানের কথা। এই ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে পরবর্তী পদার্থবিজ্ঞানে কিছু কিছু নতুন জায়গার সৃষ্টি হয়েছে, যেগুলো তোমরা হায়ার লেভেলে ফিজিক্স পড়লে বুঝতে পারবা। বিশেষ করে শ্রোডিঞ্জারের কোয়ান্টাম তরঙ্গ বলবিজ্ঞান নামটা যদি শুনে থাকো, হয়তো শুনছো কোয়ান্টাম বলবিজ্ঞান বা কোয়ান্টাম মেকানিক্সের নাম শুনছো। এই কোয়ান্টাম মেকানিক্সের কয়েকটা ভাগ আছে। আবার এর ভিতরে একটা আছে কি? শ্রোডিঙ্গারের তরঙ্গ বলবিজ্ঞান বা শ্রোডিঙ্গার ওয়েভ মেকানিক্স বলি আমরা। সেটা কি এখানে একটা আছে, মূলত সেটা এই ডি ব্রগলি ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আরেকটা সফলতা আমরা বলি, দেখো তোমরা নিশ্চয়ই পড়ছো এগুলো। 1913 সালে যখন নিলস বোর এই পরমাণু মডেল সম্পর্কে কিছু প্রস্তাব দেন, সেই প্রস্তাবগুলো নিয়ে কিন্তু বিজ্ঞানীদের মনে মনে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। এই ডি ব্রগলি যখন এই তরঙ্গ দৈর্ঘ্যের এই মতবাদটা যখন দিলেন, যে কণা তরঙ্গ দৈর্ঘ্যের মতবাদটা যখন দিলেন, তখন এই বিষয়টি কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এদের কিভাবে ক্লিয়ার হয়েছে? উনি যে স্থায়ী কক্ষপথের ধারণাটা দিয়েছিলেন, এই স্থায়ী কক্ষপথের ধারণাটাকে এই ডি ব্রগলি তরঙ্গের সাহায্যেই ব্যাখ্যা করা যায় মূলত। তো আমি আর সেদিকে যাব না, তোমরা এই বিষয়গুলো একটু খেয়াল করো। আমি যেগুলো লিখে দিচ্ছি আর এগুলো বিভিন্ন বইতে লেখা আছে, দেখবে তোমরা পড়বা। তাহলে আমরা যে জিনিসটা বললাম সেটা কি বললাম? ডি ব্রগলি তরঙ্গ কি? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালাটা পড়লাম আমরা। ঠিক আছে? ডি ব্রগলি তরঙ্গের রাশিমালা পড়লাম আমরা। তাহলে স্টুডেন্টের শিক্ষার্থীরা অবশ্যই মনে রাখবা যে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কি, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা কি, সূত্রগুলো কি। সূত্রগুলোতে পরীক্ষা অনেক সময় কিছু গাণিতিক সমস্যা পড়তেও আমাদের আসে, পরীক্ষা আসে আমাদের এগুলো। তাহলে এখন আমি যদি যাই যে আরেকটা টপিক আমি বলা যাচ্ছি, সেটা হলো কম্পটন প্রভাব। কম্পটন প্রভাব ইংরেজিতে বলা হয় দি কম্পটন ইফেক্ট। দি কম্পটন ইফেক্ট বা কম্পটন প্রভাব বিষয়টা কি, এটা আমি আরেকটু ধারণা দিতে যাচ্ছি এই বিষয় সম্পর্কে। দেখো আমরা বলছিলাম ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে কি আছে, যে আলোর তরঙ্গের কি আছে? কণা ধর্ম আছে, অর্থাৎ ফোটনের কণা ধর্ম আছে, কণা চরিত্র আছে, ফোটন চরিত্র আছে। তার মানে আমি দেখাইছিলাম সেখানে যে ফোটন কণা কি হয়? ইলেকট্রনের সাথে কি হয়? সংঘর্ষে হয়, বা ফোটনের সাথে ইলেকট্রনের সংঘর্ষ সেখানে কি হয়? ইলেকট্রন নির্গত হয়। সেই বিষয়গুলো আমি ফটোতরিতে আমি বলছিলাম। আমি এখানে এই বিষয়টাকে, এই যে ফোটনের যে কণা ধর্ম আছে, এই বিষয়টাকে আরো স্পষ্ট হয় এই কম্পটন প্রভাবের সাহায্যে। 1924 সালে একজন আমেরিকান বিজ্ঞানী আর্থার কম্পটন, উনি এই ইলেকট্রনের সাথে কোনো ফোটন কণিকার কিভাবে সংঘর্ষ হয় এই বিষয়টা পরীক্ষার সাহায্যে তিনি দেখান, এবং এখান থেকে আরো স্পষ্ট হয় যে ফোটনের কণা ধর্মের বিষয়টা। তার আসলে মূলত কি এখন হবে, যে ফোটনের সাথে
একটা কণার কী হবে, সংঘর্ষ হবে। তার সে বিষয়ে উনি কী করছিলেন, যে কার্বন, উনি পরীক্ষার সাথে দেখছেন এগুলো, যে কার্বন অথবা অ্যালুমিনিয়াম এই জাতীয় হালকা মৌলিক পদার্থকে, আমরা যদি বলি যে কার্বন অ্যালুমিনিয়াম এই জাতীয় হালকা মৌলিক পদার্থের হালকাভাবে আবদ্ধ ইলেকট্রন দ্বারা যদি এক্স রশ্মি বিক্ষিপ্ত হয়, তার কথাটা আমি আবার বলছি কি, কার্বন অ্যালুমিনিয়াম এই ধরনের হালকা মৌলিক পদার্থের হালকাভাবে আবদ্ধ ইলেকট্রন যদি এক্স রশ্মি দ্বারা বিক্ষিপ্ত হয়, আমি ইতিমধ্যে তোমাদের বলছি এই এক্স রেটা কি আমাদের এক ধরনের তরঙ্গ, তাই না? তার এই এক্স রশ্মি দ্বারা বিক্ষিপ্ত হয়, তাহলে দেখা যায় যে বিক্ষেপণের পরে, এই বিক্ষেপণ হওয়ার পরে, তার মানে কি একটা এক্স রশ্মি যাবে, এক্স রশ্মি কি হবে, ইলেকট্রন দ্বারা বিক্ষিপ্ত হবে। বিক্ষিপ্ত হওয়ার পরে যে এক্স রশ্মিগুলো আমরা পাবো, সেই এক্স রশ্মিগুলো দেখা যায় যে এই অপরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি ছাড়াও কিছু কিছু কি পাওয়া যায়, পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি পাওয়া যায়। তাহলে আমি আবার বলছি কথাটা কি, যে এই কার্বন অ্যালুমিনিয়াম এই ধরনের হালকা মৌলিক পদার্থের হালকাভাবে আবদ্ধ ইলেকট্রনের সাথে এক্স রশ্মি বা এক্স রশ্মি ফোটনের সাথে সংঘর্ষের ফলে কি দেখা যায়, সংঘর্ষের পরে এই অপরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি ছাড়াও কিছু কিছু পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি পাওয়া যায়, এবং ওই ইলেকট্রনে দেখা যায় কি কিছু পরিমাণ শক্তি নিয়ে কি হয়, প্রতিক্ষিপ্ত হয়। এই যে ঘটনাটা, তার মানে কি, যখনই এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যখন পরিবর্তন হবে, পরিবর্তন যদি বাইরে যায়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাওয়া মানে কি হয়ে যাওয়া, শক্তি কমে যাওয়া, তার কিছু শক্তি কি করবে, সেখানে লস করবে। এই যে ফোটন যে শক্তিটা লস করবে এখানে, এই ফোটনের এই হ্রাসকৃত শক্তির নিয়ে কি করবে, ইলেকট্রন গতিশীল হবে। তাহলে আমি কথাটা আবার বলতেছি কি, যে কার্বন অ্যালুমিনিয়াম এই ধরনের হালকা মৌলিক পদার্থের হালকাভাবে আবদ্ধ ইলেকট্রনের সাথে এই এক্স রশ্মি ফোটনের কি বিক্ষেপণের ফলে কি হয়, পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্যের কিছু এক্স রশ্মি পাওয়া যায়। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় কি, কোয়ান্টাম প্রভাব বলা হয়। এবং এই পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য যে পাওয়া যায়, যে এক্স রশ্মিগুলো পাওয়া যায়, এগুলো কি প্রাথমিক যে তরঙ্গ দৈর্ঘ্য ছিল তার চেয়ে কি হবে, দীর্ঘতর হয়, সবচেয়ে বড় হয়। আর আমরা নিশ্চয়ই জানি যে তরঙ্গ দৈর্ঘ্য যদি বেড়ে যায়, তাহলে শক্তি কি হয়ে যায়, কমে যায়। এই যে সূত্রটা আমাদের ই সমান কি, আমাদের এইচ সি ডিভাইড বাই ল্যামডা, ই সমান এইচ সি ডিভাইড বাই ল্যামডা। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেলে শক্তি কি হয়ে যাবে, কমে যাবে। এই বিষয়টাই কম্পটন দেখাইছে। তাহলে আমি এটাকে একটু চিত্রটা দেখাই তোমাদের কাছে, এবং বিশ্লেষণ আমি আগামী দিন দেব। তাহলে আমি বললাম যে এ একটা ফোটন আছে, এক্স রে ফোটন এখানে আসতেছে, এ একটা এখানে কি আছে, একটা ইলেকট্রন আছে। তাহলে এই এক্স রে ফোটনের সাথে কি হবে, ইলেকট্রনের সংঘর্ষ হবে, ঠিক আছে। সংঘর্ষে বলে এক্স রে ফোটনে দেখা যায় যে সে কি হয়েছে, তার তরঙ্গ দৈর্ঘ্য কি গেছে, বেড়ে গেছে, এরকম তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেছে, এবং তার যাওয়া কাজ ছিল এইদিকে, তাদের সে কি হয়েছে, অন্যদিকে মুভ করছে, বিক্ষিপ্ত হয়েছে এদিকে, এই একটা বিষয়। আবার এখানে এই ইলেকট্রন কি ছিল, স্থির অবস্থায় ছিল, এই স্থির ইলেকট্রনটা কি হয়ে গেছে, গতিশীল হয়ে গেছে, এই স্থির ইলেকট্রনটা গতিশীল হয়েছে। তাহলে খেয়াল করো, এটা হলো আপতিত এক্স রে ফোটন, এটা আমাদের কি বিক্ষিপ্ত এক্স রে ফোটন, এটা হলো আপতিত এক্স রে ফোটন, আপতিত এক্স রে, আর আমাদের কি বিক্ষিপ্ত এক্স রে, অথবা আমরা বলি ইংরেজিতে বলি স্ক্যাটার্ড এক্স রে, বিক্ষিপ্ত এক্স রশ্মি। আর এই যে ইলেকট্রনটা এখানে কি আছে, আমরা আগে বলছিলাম এক্স রশ্মি যে শক্তি নিয়ে গেছে, এই বিক্ষেপণের পর তার শক্তি কি হয়ে যায়, কমে যায়। তাহলে এই যে এক্স রশ্মি যে শক্তিটুকু কমে গেল, সেই শক্তিটুকু কে নিয়ে গেল, এই ইলেকট্রন তার গতি শক্তি হিসেবে নিয়ে গেল। এটাকে বলে আমরা কি, প্রতিক্ষিপ্ত ইলেকট্রন বলি, আমরা ইংরেজিতে বলা হয় রিকয়েল ইলেকট্রন, প্রতিক্ষিপ্ত ইলেকট্রন। তাহলে এই প্রতিক্ষিপ্ত ইলেকট্রনের শক্তিটা কার সমান হবে, আপতিত এক্স রশ্মি শক্তি মাইনাস কি আমাদের বিক্ষিপ্ত এক্স রশ্মি শক্তি। তার মানে এই আপতিত এক্স রেটা ইলেকট্রনের সাথে সংঘর্ষের পর যে তার শক্তিটা কমে গেল, সেই শক্তিটুকু নিয়ে কি হয়ে গেল, আমাদের যতটুকু শক্তি কমে গেছে ততটুকু শক্তি নিয়ে কি হয়ে গেছে, ইলেকট্রন এদিকে প্রতিক্ষিপ্ত হয়ে গেছে। তাহলে এটা হলো মূলত কোয়ান্টাম ক্রিয়ার মূল কথাটা। এই যে ঘটনাটা,
যে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আগে যা ছিল তার চেয়ে এখন কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। এই ঘটনাটাকে বলা হয় কি, কম্পটন ইফেক্ট বলা হয়। তার মানে কি এখানে এই ফোটন অর্থাৎ এক্স রশ্মির ফোটন কি হয়েছে, এখানে ইলেকট্রনের সাথে সংঘর্ষ হয়েছে। তাহলে সংঘর্ষ কার সাথে কার হয়, কণার সাথে কণার সংঘর্ষ হয়। এখান থেকে তাহলে বলা হয়েছে কি, তাহলে এক্স এর নিশ্চয় কি আছে, কণা ধর্ম আছে। এই জন্য আমরা বলি যে এই যে এক্স রশ্মি বা ফোটনের যে কণা ধর্ম আছে, এটা কি করা যায়, এই কম্পটন প্রভাবের সাহায্যে আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করা যায়। তো আমাদের এই কম্পটন ক্রিয়া নিয়ে আরো কথা হবে, আমরা আগামী ক্লাস আমি যখন পাবো সেগুলো নিয়ে কথা বলবো। আর আমি যে টপিকসটুকু পড়ালাম এটার উপর যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় সেগুলো কমেন্টসে তোমরা লিখলে আমি পরবর্তীতে আবার ওইগুলোর বিষয় নিয়ে আবার আলোচনা করবো, আগামী ক্লাসে আবার আলোচনা করবো আমি তোমাদের সাথে। তো সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আর বাসায় বসে থাকে, শুধু বসে থাকো না, পড়াশোনা করো। আমরা যে হোমওয়ার্কগুলো দিচ্ছি সেই হোমওয়ার্কগুলো প্র্যাকটিস করো। আমরা আবারও হোমওয়ার্ক দেবো কিন্তু তোমাদেরকে এরকম, আমরা ওই লিঙ্কের মাধ্যমে আবারও হোমওয়ার্ক দেবো। আমরা সেই হোমওয়ার্কগুলো বারবার প্র্যাকটিস করে থাকবো। বই পড়ো, বই পড়তে হবে, বই পড়ার কোনো বিকল্প নাই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি এখানে। হ্যাঁ, ফিনিশ।